আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব ভাফার দ্রবণ ও ক্রিয়া কৌশল। ভাফার দ্রবণ ও ক্রিয়া কৌশল। তাহলে আমরা বোর্ডে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি। শুরুতে আমরা যদি বলি যে ভাফার দ্রবণ এটা আসলে কি, আমরা ইতিমধ্যে অ্যাসিড এবং ক্ষার সেটা পড়ে ফেলছি। এখন যারা এখনও পড়েন নাই যে অ্যাসিড এবং ক্ষার কি জিনিস, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দিব, আপনারা ওখান থেকে অ্যাসিড কি আর ক্ষার কি সেটা চিনে নেবেন। আর আমি যদি এখানে শর্টলি একটু আলোচনা করি যে অ্যাসিড কি ক্ষার কি, তাহলে দেখুন আমরা তাদেরকেই অ্যাসিড বলি যারা জলীয় দ্রবণে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন দেয়, যেমন HCl। এটাকে আপনি যখন পানিতে দিবেন, এখানে পানি মানে জলীয় দ্রবণে যখন দিবেন তখন সে H+ দিবে আর Cl- দিবে। তো দেখুন এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে যখন আপনি জলীয় দ্রবণে দিবেন H2O মানে পানি, জলীয় দ্রবণে দিবেন তখন সে সেখানে কি দিবে, H+ দিবে। তাহলে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা যদি আরেকটা অ্যাসিড দেখি, খেয়াল করুন H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটাকেও আপনি যদি জলীয় দ্রবণ মানে পানিতে দেন, আমরা এই পানি উপরে দেওয়া মানে পানিতে দেওয়া বা জলীয় দ্রবণ বুঝাইছি, তাইলে এখানে আপনি পাবেন H+SO4 -2 সামনে একটা 2। তাহলে সামনে 2টা কেন, এই সামনে 2টা কেন, এটা আপনি অ্যাসিড এবং ক্ষার যে লেকচারে আমি আলোচনা করেছি সেই লেকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে আমি বলি এখানে হাইড্রোজেন আছে 2টা, এ কারণে আমরা এখানে 2 দিলাম। তাহলে এরা হচ্ছে অ্যাসিড যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আমার ক্ষার কি, ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে OH- দিবে তারা হচ্ছে ক্ষার, তারা কি ক্ষার। আর যারা H+ দেয় তারা হচ্ছে অ্যাসিড। তাহলে দেখুন ক্ষার তাহলে কারা, যাদের OH থাকে, যাদের ভিতর OH থাকে তারা হচ্ছে ক্ষার, কারণ ক্ষার জলীয় দ্রবণে OH দেয়। তাহলে আমরা কয়েকটা ক্ষার দেখে নিই। দেখুন এই যে NaOH, তার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখুন তো আমরা বলছিলাম যারা জলীয় দ্রবণে OH দেয় তারা হচ্ছে ক্ষার। তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন তার কি OH আছে না, OH আছে। তাহলে আপনি তাকে কোথায় রাখতে হবে, আপনারা যারা ল্যাবে কাজ করছেন তারা অলরেডি জানেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড কঠিন অবস্থায় থাকে, আর আপনি যখন এটার পানিতে দিবেন পানিতেই সে OH-টা ছাড়ে আর সে একটা শক্তিশালী ক্ষার। তাহলে সে আপনারা ওই যখন 0.1 মোলার ল্যাবে বানাবেন সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখানে দেখবেন যে আপনি এটা বানানোর সময় দেখবেন ভলিওমেট্রিক ফ্লাক্সটা গরম হয়ে গেছে, কারণ ওখানে OH সে ছেড়ে দেয়। ঠিক আছে, আমরা এটার দিকে না যাই, আমরা এটা দেখি যে NaOH। তাহলে সে কি করবে, এই যে আপনি যখন তাকে জলীয় দ্রবণ মানে পানিতে দিবেন তখন সে সোডিয়াম প্লাস দিবে, পাশাপাশি কি দিবে OH-। তাহলে OH- সে দিচ্ছে, সে একটা ক্ষার। একই সাথে আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি যে AlOH3, এটাকেও আপনি কিসে দেন, যদি জলীয় দ্রবণে দেন তাইলে এটা হবে Al3+ OH- সামনে হচ্ছে 3। আমি কেন এখানে Al3+ দিছি, সামনে কেন 3 দিছি, এটা আমার মূল কনসার্ন না, আপনি এটা আপাতত না জানলেই হচ্ছে। আপনাকে জানতে হবে এই যে এটার OH আছে, সে জলীয় দ্রবণে আপনি যখন তার সাথে পানি মিশাইছেন তখন সে সেখানে OH দিছে, তাহলে আমরা বলতে পারি সে হচ্ছে একটা ক্ষার। তাহলে এটার মাধ্যমে আমরা
অ্যাসিড এবং ক্ষার চিনে গেলাম। আমি আবারও বলতেছি, যারা অ্যাসিড ক্ষার জানেন না তাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, সেজন্য আপনি আগে অ্যাসিড এবং ক্ষারের যে লেকচার সেটা দেখে আসেন, যেটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা উপরে যে আই বাটন আছে সেখান থেকে দেখে নেবেন, আমি সময় করে আপলোড দিয়ে দিব। তাহলে আমরা এখন এই যে ভাপা দ্রবণটাকে একটু অ্যানালাইসিস করি। তাহলে আমরা কি বললাম, এটা এমন একটা দ্রবণ যেখানে আপনি যদি খুব সামান্য পরিমাণ অ্যাসিড মানে H+, আপনি যদি সামান্য পরিমাণ H+ অথবা ক্ষার মানে কি OH- যোগ করেন, আপনি ধরেন এটা একটা ভাপা দ্রবণ, আপনি যদি ঢাকনাটা খুলে এখানে সামান্য পরিমাণ অ্যাসিড দিয়ে দেন অথবা সামান্য পরিমাণ ক্ষার দিয়ে দেন, তাহলে এটার যে পিএইচ এর মান সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে এই দ্রবণের যে পিএইচ ছিল শুরুতে, আপনি এরপর ঢাকনাটা খুলে যখন এটাতে সামান্য পরিমাণ অ্যাসিড দিবেন বা সামান্য পরিমাণ ক্ষার দিবেন, এটার পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বাফার দ্রবণ কত প্রকার? বাফার দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক বাফার, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে, তাহলে দেখুন এখানে একটা জিনিস জানা দরকার, যে সাধারণত আমরা জানি যে H+ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তার সাথে পিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক মানে আপনি H+ যত বেশি হবে, আমি তীর চিহ্ন উপরের দিকে মানে কি বেশি হবে, পিএইচ এর মান তত কম হবে। H+ যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। এটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি H+ আর পিএইচ এর সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক কি সম্পর্ক, এটা নিয়েও আমার একটা লেকচার আছে অথবা থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপলোড দিয়ে দেওয়ার জন্য, যদি আমি আপলোড দিতে ভুলে যাই আপনারা মনে করে দিবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে H+ যত বেশি দিবে তার পিএইচ তত কম হবে, সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। এখানে আমরা এই যে দ্রবণের ভিতর যখন অ্যাসিড যোগ করে ফেলি, তাইলে অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, H+ যোগ করা মানে পিএইচ এর মান কমে যাওয়া। কিন্তু আমার ভাপা দ্রবণের শর্তই হচ্ছে আপনি H+ দিবেন অথবা OH- মানে ক্ষার দিবেন, কিন্তু তারপরেও এর মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাইলে আমরা ভাপা দ্রবণের যে দুই প্রকার, এর ভিতর অম্লীয় বা অ্যাসিডিক বাফারের দিকে যদি একটু তাকাই, আমরা এখানে কি লিখলাম? আমরা এখানে লিখলাম একটা দুর্বল অ্যাসিড, তাইলে সে হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, সে হচ্ছে আমাদের কি একটা দুর্বল অ্যাসিড। এরপর কি বললাম? তার লবণ। কার লবণ? এই যে এই অ্যাসিডের লবণ, আপনি যে দুর্বল অ্যাসিড নিচ্ছেন তার লবণ। এখন স্যার লবণ চিনব কিভাবে? এই পিএইচের এই প্রশ্নটা বোঝার জন্য আপনি আপাতত লবণ এভাবে চিনবেন যে অ্যাসিড জলীয় দ্রবণে কি দেয়? অ্যাসিড দেয় H+। তাহলে দেখুন এই যে এটার যে এখানে Hটা আছে, আবার একই জিনিস এটার এখানে আছে কি? সোডিয়াম। সব জিনিস এক, দেখেন এখান থেকে এটুক পর্যন্ত এক, এটুক পর্যন্ত দুইটাতেই এক, শুধু এখানে আছে H, এখানে আছে সোডিয়াম। তাহলে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে H। আপনাকে বুঝতে হবে এখানে দুইটা আছে, একটা লবণ, একটা হচ্ছে অ্যাসিড। আর কে অ্যাসিড যার H থাকে, এটা তার H আছে আর তার আছে সোডিয়াম, তাহলে সে অ্যাসিড, সে তার লবণ। এতটুকু ক্লিয়ার? আর এই লবণটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। কার অনুবন্ধী ক্ষার? এই যে দুর্বল অ্যাসিড দেখতে পাচ্ছেন তার অনুবন্ধী ক্ষার বা লবণ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক বাফারের উদাহরণ। আমরা এটাকে একটু যদি দেখি এটা কিভাবে H+ দেয়, খেয়াল করুন। এই যে
H3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড। এটার নাম, এটা কি দুর্বল অ্যাসিড। তার নাম কি? তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে খেয়াল করুন, সে জলীয় দ্রবণে এই H+ দিয়ে দিবে। সে জলীয় দ্রবণে কি দিবে? এই H+ দিয়ে দিবে। আর যারা H+ দেয় তারাই অ্যাসিড। তাহলে আমরা যদি ওকে ভেঙে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে CH3COO, এখানে একটা মাইনাস প্লাস, এখানে একটা H+। সে এভাবে ভাঙে। তাহলে সে যেহেতু H+ দেয়, সে নিঃসন্দেহে একটা অ্যাসিড। তাহলে আমাদের অম্লীয় বা অ্যাসিডিক বাফারকে একটা দুর্বল অ্যাসিড নিব, তার লবণ নিব। লবণটা কিভাবে চিনব? এই যে অ্যাসিডের এইচের জায়গায় একই জিনিস থাকবে, শুধু এখানে একটা ধাতু হবে, আর সেটা হচ্ছে সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে। এটা হচ্ছে আমার অম্লীয় বা অ্যাসিডিক বাফার আমরা পড়লাম। এখন আমরা দেখব ক্ষারীয় বাফার। তাহলে ক্ষারীয় বাফারে আমরা কি বললাম? একটা দুর্বল ক্ষার। তাহলে এই যে একটা দুর্বল ক্ষার এবং এই দুর্বল ক্ষারের লবণ, খেয়াল করেন আমরা ক্ষার কাদেরকে বলছিলাম? আমরা শুরুতেই লিখে দিছিলাম ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে OH দেয়। জলীয় দ্রবণে OH দেয়, ক্ষার জলীয় দ্রবণে OH দেয়। তাহলে দেখেন তো এটার OH আছে না? আছে তো। তাহলে সে ক্ষার। তাহলে সে ভাঙবে কিভাবে? সে ভাঙে এভাবে যে NH4OH, তাকে এভাবে ভাঙবেন, এই OH-টাকে আলাদা করে ফেলবেন। তাহলে এখানে OH-টা আলাদা লিখে NH4+। তাহলে সে কি দিচ্ছে? সে জলীয় দ্রবণে OH- দিচ্ছে। তাহলে সে ক্ষার। আর আমি একটু আগে বলছিলাম যে ও যদি ক্ষার হয়, ঠিক আছে, ক্ষার, আর এটা একটা দুর্বল ক্ষার, তার লবণ কিভাবে হবে? এই যে OH-এর জায়গায় দেখুন এখানে কে বসছে? Cl বসছে। এখানেও দেখুন অ্যাসিডের ক্ষেত্রে H-এর জায়গায় সোডিয়াম বসছে। তাহলে এটা হয়ে গেল দুর্বল অ্যাসিড, এটা দুর্বল, এবং এটা তার ক্ষার। কাট। এখানে দেখুন এটা একটা দুর্বল অ্যাসিড, এটা তার লবণ। তাহলে অ্যাসিডের আছে H আর লবণের সব একই রকম, শুধু এখানে একটা ধাতু আছে। এটার ক্ষেত্রেও এটার ক্ষার হচ্ছে OH পার্ট, OH-এর কারণে এটা ক্ষার। তাহলে এটার জায়গায় একটা অধাতু যদি আপনি বসান, সেটা ক্লোরিন হতে পারে, তাহলে সেটা একটা দুর্বল লবণ। তাহলে এটা কার লবণ? ওর লবণ। তাহলে আমরা যদি সংক্ষেপে আবার বলি যে ক্ষারীয় বাফার হচ্ছে আমরা একটা দুর্বল ক্ষার নিব এবং তার লবণ নিব। এটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার, যাকে আমরা বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে এই দুর্বল ক্ষারের একটা লবণ, যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা অ্যাসিড, ক্ষার, অম্লীয় এবং অ্যাসিডিক বাফার দুইটা সম্পর্কে পড়লাম। এখন আমরা দেখব তাদের ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশলটা একদম সহজ। এখন আমরা শুরুতে দেখব অম্লীয় বাফার কিভাবে কাজ করে। আমি এখানে লিখে দিলাম যে অম্লীয় বা অ্যাসিডিক বাফার। তো এটা সুন্দর করে বোঝার জন্য আমি এখানে দুইটা লেখা লিখে দিব। আপনারা লেখাগুলো আগে খেয়াল করবেন, লেখা অনুযায়ী আপনি সহজেই বাফারগুলা মিলাই ফেলতে পারবেন। আমরা এখন দেখতেছি অম্লীয় বাফার কিভাবে কাজ করে। সেটার আগে আপনি এখানে দেখে ফেলুন অম্লীয় বা অ্যাসিডিক বাফার। আমরা আগেই বলছিলাম এখানে আমরা একটা দুর্বল অ্যাসিড নিব। কি অ্যাসিড নিব? দুর্বল অ্যাসিড নিব। খেয়াল করেন তো, সে যেহেতু দুর্বল অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড বেশি পরিমাণ H+ দেয়, আর দুর্বল অ্যাসিড কম পরিমাণ H+ দিবে, এটাই তো স্বাভাবিক। এখন সে এত বেশি দুর্বল যে খুব সামান্য পরিমাণ
H+ দেয়। মানে আপনি যখন এই দুর্বল অ্যাসিডটাকে জলীয় দ্রবণে ফেলবেন তখন সে খুবই সামান্য পরিমাণ H+ দিবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুর্বল অ্যাসিড খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, অর্থাৎ সে জলীয় দ্রবণে খুব সামান্য পরিমাণ H+ দিবে। আর সামান্য পরিমাণ H+ দিলে কি হয় আমরা এখন দেখব। দ্বিতীয়ত আমরা 2 নম্বর পয়েন্ট বলছি যে পানি হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ কেন? তার pH কত? 7। pH 7 মানে সে অ্যাসিডও না, সে ক্ষারও না। সুতরাং আমরা বলতে পারি পানি অ্যাসিডও না, পানি ক্ষারও না। এখন আমরা সিস্টেমটা দেখব। সিস্টেম দেখার আগে একটা জিনিস দেখেন, একটা বুদ্ধি আমরা এখানে লিখলাম। বুদ্ধিটা কিরকম? শুরুতে পানি বানাবো। আর পানি কিভাবে হয়? পানি হয় H+ আর OH- মিলে পানি হয়। তাহলে এখন আমরা একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝি কিভাবে। তাহলে আপনারা, আমি এই যে একটু আগেই লিখে দিছিলাম, অ্যাসিডিক বাফার কি ছিল? অ্যাসিডিক বাফার ছিল একটা দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে সে দুর্বল অ্যাসিড COOH, যার নাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে সে একটা দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডটা সাধারণত এভাবে বিয়োজিত হয়। আপনি এই বরাবর একটা দাগ দিবেন, এই বরাবর একটা দাগ দিবেন। এটা দিয়ে বোঝায় উভমুখী। কি মুখী? উভমুখী। অর্থাৎ এটা দিয়ে সে H+ দিবে, আবার এটা দিয়ে সে আবার বিক্রিয়া করে পিছনে চলে আসতে পারে। তাহলে এটার যেহেতু কি আছে, H আছে, খেয়াল করেন এটার H আছে, তাহলে আমরা এটাকে প্লাস লিখতে পারি, এটাকে লিখতে পারি মাইনাস। কেন লিখতে পারি? এটা বোঝার জন্য আপনাকে আগের যে অ্যাসিড বেস লেকচার আছে সেটা দেখে আসতে হবে। তাহলে দেখেন আমরা অথবা আপনি শুধুমাত্র এখানে Hটাই তো আমাদের অ্যাসিড, Hটাকে আলাদা করে লিখবেন। তাহলে আমি এটাকে লিখতে পারি যে CH3COO, এখানে মাইনাস চিহ্ন, আর এখানে হচ্ছে H+। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই দুর্বল অ্যাসিডটা এভাবে বিয়োজিত হবে, H+টা আলাদা হয়ে যাবে। আপনি এখান থেকে সিম্পলি H+টা আলাদা করে নেবেন। নেওয়ার পরে আমরা দুর্বল অ্যাসিড লিখে ফেলছি। এরপর আমরা এখানে যদি ছোট করে একটু লিখি, অম্লীয় বাফারটা কী ছিল? অম্লীয় বাফারটা ছিল একটা দুর্বল অ্যাসিড প্লাস তার লবণ। তাহলে আমরা দুর্বল অ্যাসিডটা লিখে ফেললাম। এই যে দুর্বল অ্যাসিডটা এখানে লিখে ফেলছি। এখন আমরা লিখব লবণটা, তার লবণটা লিখব। তাহলে তার লবণটা লেখেন। আমরা একটু আগে দেখছিলাম যে সব এক, শুধুমাত্র H এর জায়গায় সোডিয়াম হবে। তাহলে তার দুর্বল লবণটা আমরা যদি এখানে দেখি CH3COONA। এখন খেয়াল রাখতে হবে এই লবণটা কিন্তু আবার শক্তিশালী। শক্তিশালী মানে সে 100% বিয়োজিত হবে। কত পার্সেন্ট? 100% বিয়োজিত। বিয়োজিত হবে। তাহলে আমরা একটা দাগ দিয়ে এখানে এই অ্যাসিডকে যেরকম আলাদা করে ফেলছি, একদম অ্যাসিডের মতো হুবহু এটা সোডিয়ামকে আলাদা লিখবেন। তাহলে দেখেন আমরা লিখতে পারি CH3COO প্লাস Na প্লাস। তাহলে দুর্বল অ্যাসিড এভাবে ভাঙবে, শক্তিশালী অ্যাসিড এভাবে ভাঙবে। এখন এটা হচ্ছে আমার একটা অ্যাসিডিক বাফার। আমরা কি করব? ধরেন এটার pH, আমরা এটার pH ধরে নিলাম কত? pH সমান, আমি ধরে নিলাম এটার pH, যেহেতু এটা অ্যাসিডিক, 6। এটার pH হবে কি? 6। এখন আমরা এখানে কি করব? ওই যে বলছিলাম যে এটা এমন একটা দ্রবণ যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যোগ করা হলে দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকবে। তার মানে এটা হচ্ছে আমার সেই দ্রবণ যার pH হচ্ছে 6। এখন আপনি এই দ্রবণের ভিতর যদি সামান্য পরিমাণ অ্যাসিড দিয়ে দেন অথবা সামান্য পরিমাণ ক্ষার দিয়ে দেন, তাহলে তার pH 6ই থাকবে। তাহলে দেখেন
আমরা কিভাবে এখন ক্ষার যোগ করব, কিভাবে অ্যাসিড যোগ করব। দেখেন আমরা এখানে কি বলছি, শুরুতে আমরা পানি বানাবো। কি বানাবো? পানি বানাবো। পানি বানাইতে আমাদের কি লাগে? আমাদের একটা H+ লাগে আর একটা OH- লাগে। আমরা দেখব H+ এবং OH- এর কোনটা এইখানে আছে। তো দেখেন আমাদের কি আছে, আমাদের আছে H+টা এখানে আছে। তাহলে আমার H+ থেকে পানি পাইতে আমার কি লাগবে? OH লাগবে। OH কে দেয়? OH দেয় ক্ষার। আমরা একটু আগে দেখছিলাম ক্ষার OH দেয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে সামান্য পরিমাণ ক্ষার অর্থাৎ OH যদি যোগ করা হয়, যে সামান্য পরিমাণ ক্ষার বা OH যোগ। তাহলে দেখেন সে কি করবে, আপনি দিয়ে এই বরাবর একটা টান দিয়ে এই হাইড্রোজেনটাকে নিয়ে এই যে দেখেন, তাইলে আমাদের H+ তো আছে, এই সামান্য পরিমাণ ক্ষার কি OH না? তাহলে এটা হয়ে যাবে পানি। এটা হয়ে যাবে কি? পানি। তাহলে পানির pH কত? পানির pH 7। পানির pH কত? 7। এখন কিন্তু পানি তো একটা নিরপেক্ষ, পানি তো অ্যাসিডও না, পানি ক্ষারও না এখানে। তাহলে পানির pH যেহেতু 7, তাহলে আপনি কি যোগ করছেন? আপনি সামান্য পরিমাণ ক্ষার যোগ করছেন। কি যোগ করছেন? সামান্য পরিমাণ ক্ষার যোগ করার পর দেখলেন এই ক্ষারটা দ্রবণে এসে H+ এর সাথে পানি উৎপন্ন করে ফেলছে, কিন্তু পানি একটা নিরপেক্ষ যৌগ, তাহলে সে তো আর অ্যাসিডের মান বাড়াচ্ছে না বা কমাচ্ছেও না। এখন তাহলে আমাদের পানি বানানোর কাজ শেষ। তাহলে খেয়াল করেন আমরা এই লাইনে কাজ করে ফেলছি। কিভাবে? এই যে এই লাইনের আমরা অলরেডি পানি বসাই দিছি। তাহলে আমরা এখন কি বসাবো? আমাদের এই ক্ষার যোগ করা শেষ। ক্ষার এখানে আমরা যোগ করছি। এখন আমরা কি যোগ করব? আমরা আরেকটা বাকি আছে অ্যাসিড যোগ করব। অ্যাসিড মানে কি? H। তাহলে ক্ষার শেষ, অ্যাসিড। তাহলে আমরা কি বললাম? অলরেডি আমরা এই লাইনে ক্ষার বসাই ফেলছি, তাহলে এই লাইনে কোনো কাজ হয় নাই। তাহলে আপনি বাকি যে আছে অ্যাসিড, অ্যাসিডকে এই লাইনে বসাবেন। ঠিক আছে? এখন আরেকটা জিনিস লক্ষণীয় যে আপনি ক্ষার কার সাথে বসাচ্ছেন। দেখেন এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, নিচেও একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। তাহলে আপনি ক্ষারটা কার সাথে বসাচ্ছেন? প্লাসের সাথে। তাহলে নিচেও প্লাস নিয়ে আর কাজ করা লাগবে না, বাকি আছে কে? মাইনাস। তাহলে আপনি অ্যাসিড যখন যোগ করবেন, অ্যাসিডটা এই মাইনাসের সাথে যোগ হবে, কারণ অলরেডি এখানে প্লাসের কাজটা শেষ হয়ে গেছে। তাহলে সামান্য পরিমাণ অ্যাসিড যদি আমরা যোগ করি, সামান্য অ্যাসিড H+ যোগ, তাহলে এটা কিভাবে হয় দেখেন। আমরা এই বরাবর দাগ দিয়ে ওনাকে নিয়ে এই যে এখানে H+ তো, তাহলে H+টা এটার সাথে যোগ হয়ে এটা বানাই ফেলবে CH3COOH। ক্লিয়ার? আমি যদি একটু সামারি করি, তাহলে দেখেন এটা আমার একটা কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড তৈরি করে ফেলছে। আর দুর্বল অ্যাসিড খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ জলীয় দ্রবণে খুব কম পরিমাণে H+ দিবে। এখন দেখেন তাহলে এটার pH স্থির কিভাবে থাকে? আমরা এখানে দেখলাম পানি উৎপন্ন হয়েছে, কিন্তু দ্রবণে যে H+ ছিল, পানির এখানের এই দ্রবণের pH যখন 6 ছিল, তখন দ্রবণে এই H+ আয়নটা ছিল, কিন্তু যখন পানি হয়েছে তখন পানিটা এই OH আর H+ মিলে পানি হয়ে গেছে। তাহলে পানি হয়ে যাওয়ার কারণে এই দ্রবণের H+ এর পরিমাণ কমে গেছে না? কমে গেছে। কমে যাওয়ার কারণে দেখেন সে কিন্তু একটা উভমুখী চিহ্ন। কি চিহ্ন? উভমুখী। সে সামনেও যেতে পারে,
পিছেও আসতে পারে। তাহলে H প্লাস যতটুকু কমে গেছে সে বিক্রিয়া করে 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 ততটুকু H প্লাস আবার বানিয়ে দেয়। এভাবেই আসলে এই যে অ্যাসিডিক বাফার কাজ করে। আপনারা খেয়াল করলে দেখবেন আমরা অম্লীয় দ্রবণটা শেষ করে এখন আমরা ক্ষারীয় বাফারে আসছি। কিসে আসছি? ক্ষারীয় বাফার। এটা আর ওটা প্রায় সেম, জাস্ট একটু পার্থক্য। ওটা ছিল অ্যাসিডের জন্য, এটা ছিল ক্ষারের জন্য। যেহেতু এটা ক্ষারীয় বাফার তাহলে এখানে কে কে অংশগ্রহণ করবে? এখানে একটা দুর্বল ক্ষার এবং তার লবণ, ওই দুর্বল ক্ষারটা লবণ অংশগ্রহণ করবে। তাহলে এখানেও আগের মতো আমরা দেখতেছি যে দুর্বল ক্ষার এরাও দুর্বল অ্যাসিডের মতোই খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ জলীয় দ্রবণে এরা খুব কম পরিমাণ OH দিবে, খুব কম পরিমাণ OH দিবে। আবার একইভাবে এখানেও আপনার পানি উৎপন্ন হবে, আর পানিটা হবে নিরপেক্ষ। পানির pH যেহেতু 7, এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না। তাহলে এখন আমরা একটা দুর্বল ক্ষার এবং তার লবণ নিয়ে আমরা একটা ক্ষারীয় বাফার বানাবো। তারপর সেখানটার ভিতর সামান্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষার আমরা যোগ করব। তাহলে খেয়াল করুন, আমরা একটা দুর্বল ক্ষার নিব। সে দুর্বল ক্ষারটা কি? সে দুর্বল ক্ষারটা হচ্ছে NH4OH। এটা কেন ক্ষার? কারণ এখানে OH আছে, যার কারণে সে ক্ষার। তাহলে একটা দুর্বল ক্ষার এভাবে ভাঙবে, উভমুখী বিক্রিয়ার মতো এরা এভাবে ভাঙবে। তাহলে এখানে NH4+, তারপর এখানে ভাঙবে OH-। তাহলে আমরা দুর্বল ক্ষার নিয়ে ফেলছি। এখন হচ্ছে আমার দুর্বল ক্ষারটার লবণ আমরা একটু আগেই লেখা শিখাইছি। তাহলে লবণ কীরকম হবে? এটার লবণ হচ্ছে NH4Cl। তাহলে এটা আবার 100% বিয়োজিত হবে। কীরকম বিয়োজিত হবে? 100% বিয়োজিত হবে। তাহলে সেও এটার মতো, এখানে যেহেতু এই পাশটা আলাদা হয়েছে, OH আলাদা হয়েছে, তাহলে এখানেও দেখেন Clটা আলাদা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি NH4+, NH4+, এখানে হচ্ছে Cl- ক্লোরাইড আয়ন। তাহলে এটা হচ্ছে আমার এখন ক্ষারীয় বাফার আমরা বানালাম। একটা দুর্বল অ্যাসিড নিলাম, সে এভাবে বিয়োজিত হয়ে OH- দিবে, আর এটা ওই দুর্বল ক্ষারটাই, এটারই লবণ যে এভাবে ভাঙবে। ভাঙার পরে আমরা এখন কি করব? আমরা এই যে দ্রবণের ভিতর আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করে দেখব যে pH এর মান পরিবর্তন করে কিনা। তাহলে আমরা ওই বুদ্ধিটা আমাদের জানা লাগবে। শুরুতে আমরা পানি বানাবো। তাহলে পানি বানাইতে কি কি লাগে? পানি বানাইতে H+ লাগে, OH- লাগে। তাহলে আপনি এখানে খেয়াল করে দেখেন তো, এই দুইটার ভিতর পানি হইতে যে দুইটা লাগে, এই দুইটার ভিতর কোনটা এখানে উপস্থিত? OH আছে। কি আছে? OH আছে। তাহলে আপনি অ্যাসিড হচ্ছে কি? H হচ্ছে কি? পানির H+ আসে অ্যাসিড থেকে, আর OH আছে কার থেকে? ক্ষার থেকে। ঠিক আছে? তাহলে দেখুন আমার OH আছে, তাইলে আপনি পানি বানানোর জন্য OH আছে, আপনি পানি বানানোর জন্য লাগবে কি? ক্ষার। কাট। খেয়াল করুন OH আছে, তাহলে পানি হওয়ার জন্য আপনার লাগবে কি? H+। তাহলে H+ কে? H+ হচ্ছে অ্যাসিড। তাহলে আপনি যদি এই দ্রবণে অ্যাসিড দেন, তাহলে এই অ্যাসিডের H+টা OH এর সাথে এসে পানি বানিয়ে ফেলবে। তাহলে দেখেন, আমরা দেখি যে সামান্য অ্যাসিড, সামান্য অ্যাসিড যোগ করলাম। তাহলে সামান্য অ্যাসিডটা যোগ করলে কি হয়? এই সামান্য অ্যাসিডটা এখান থেকে এসে OH এর সাথে পানি উৎপন্ন করে ফেলবে। কি উৎপন্ন করবে? OH-কে OH আর H+, খেয়াল করেন এই যে H+ আর এখানে যে OH+, দুইটা মিলে কি উৎপন্ন করে ফেলবে? পানি, যার pH 7। তাহলে পানির pH 7, সে অ্যাসিডও না, সে ক্ষারও না। তাইলে আপনি এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড দিয়ে দেখলেন, সে পানি উৎপন্ন করে ফেলে, আর পানি নর্মালি pH বাড়ায় না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, অ্যামোনিয়াটা ভেঙে OH- তৈরি করছিল,
আপনি হাইড্রোজেন যোগ করার আগে। আমরা যখন হাইড্রোজেন যোগ করি নাই তখন এখানে OH ছিল। এখন আপনি যখন H+ দিছেন, মানে অ্যাসিড যোগ করছেন, সে মিলে পানি হয়ে গেলে আমাদের এই OH টুকু কমে গেল না? আমরা ধরে নিলাম আমরা অ্যাসিড এখনও মিক্স করি নাই, অ্যাসিড দিই নাই, তাইলে আমাদের এটা যেহেতু ক্ষারীয় বাফার, এটার পিএইচ হবে ধরেন 8। এটার পিএইচ কত? 8। আমরা এখনও অ্যাসিড যোগ করি নাই, তাহলে এটার পিএইচ 8 যখন ছিল তখন কিন্তু এটার OHও ছিল। কিন্তু আপনি যখন এখানে H+ দিছেন, তাহলে H+ তো OH এর সাথে বিক্রিয়া করে তো পানি উৎপন্ন করে ফেলছে, তাহলে আমার OHটা কি বিক্রিয়া থেকে চলে গেছে না? চলে গেছে। তাহলে এখন OHটা যদি বিক্রিয়ায় অনুপস্থিত থাকে তাহলে কিন্তু পিএইচ এর মান চেঞ্জ হয়ে যাবে। সে কারণে সে কি বিক্রিয়া? সে একটা উভমুখী বিক্রিয়া। সে বিয়োজিত হয় খুব কম, মানে সে খুব কম পরিমাণ OH দেয়। কিন্তু সে যখন দেখে যে OH বিক্রিয়াতে নাই, তখন সে পুনরায় এখান থেকে বিক্রিয়া করে OHটা বানায় ফেলে। ঠিক আছে? তাহলে আমরা আগের মতো দেখলাম যে আমরা এই লাইনে কাজ করে ফেলছি। এই যে আমাদের লাইন দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। আমরা 1 নাম্বার লাইনে অলরেডি অ্যাসিড বসে দেখলাম পানি উৎপন্ন করে ফেলছে। তাইলে আমরা এখন কি বসাবো? আমাদের অ্যাসিড বসানো শেষ, আমাদের এখন বসানোর বাকি হচ্ছে কি? ক্ষার। তাহলে আমরা এই যে ক্ষারটা এখন বসাবো, তাহলে ক্ষারটা কোথায় বসবে আমি আপনাকে বেসিক থেকে বুঝাচ্ছি, অথবা আপনি কিভাবে এটা মনে রাখবেন এটা বুঝাচ্ছি, কারণ আমার ক্লাস একটু লম্বা হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আমরা বলছি যে আমাদের এই লাইনে অলরেডি এই একটা লাইন আর এই একটা লাইন, এই লাইনে অলরেডি H+টা পানি হয়ে গেছে, তাহলে আমার এই লাইনে আর আমার কোনো কাজ হবে না, আমার কাজ হবে এই লাইনে। এখন এই লাইনের এখানে আমরা ক্ষার যদি দিই, ক্ষার কি এখানে বসবে না এটার সাথে বসবে? সেটা আমরা কিভাবে মনে রাখবো? আমার এই পাশে আমার মাইনাসের সাথে, দেখেন এই উপরে একটা প্লাস ছিল, একটা মাইনাস ছিল, H+টা মাইনাসের সাথে বসে গেছে, তাহলে নিচে মাইনাসের আর কোনো কাজ হবে না। আপনি যখন ক্ষার দিবেন, ক্ষার এই প্লাসের সাথে বসবে। কেন? কারণ ক্ষার নিজে হচ্ছে মাইনাস, এই যে OH মাইনাস, আর মাইনাস সবসময় প্লাসের সাথে বিক্রিয়া করে। অ্যাসিডের ক্ষেত্রেও তাই। দেখেন এইটার দুইটার ভিতর মাইনাস ছিল কে? মাইনাস ছিল O, এ কারণে অ্যাসিড তার সাথে বিক্রিয়া করে ফেলছে পানি উৎপন্ন করার জন্য। তাহলে আমরা সামান্য পরিমাণ ক্ষার যদি দেই, দেখেন সামান্য ক্ষার, সেটা কি? OH মাইনাস। তো সামান্য পরিমাণ ক্ষার যখন আমরা যোগ করব, তাহলে সে কি করবে? সে এখানে এটার সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করে ফেলবে অ্যামোনিয়া, NH4OH, যেটা একটা দুর্বল ক্ষার। আর দুর্বল ক্ষার খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, যার কারণে সে পিএইচ এর মান বাড়ায় না। তাইলে আমরা এখানে আবার একটু যদি সামারি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দুর্বল ক্ষার, এটা প্লাস দিবে আর মাইনাস দিবে, আর এটা তার লবণও এরকম একটা অ্যামোনিয়াম প্লাস দিবে, তারপর এখানে দিবে কি? ক্লোরাইড আয়ন দিবে। তাহলে আমরা কি করব? আমাদের বুদ্ধিটা কি ছিল? আমরা শুরুতে পানি বানাবো। তাহলে এখানে অলরেডি OH আছে, আমরা পানি বানানোর জন্য কি লাগবে? H লাগবে। H আবার দেয় প্রোটন। তাহলে আমরা যখন এই যৌগে, যখন এই দ্রবণে যখন আমরা H+ যোগ করব, তখন সে এই OH এর সাথে মিলে পানি উৎপন্ন করে ফেলবে। পানির পিএইচ 7। পানির পিএইচ 7 মানে সে অ্যাসিডও না, ক্ষারও না, সে কোনো পিএইচ বাড়াবে না দ্রবণে। তারপর আমাদের অ্যাসিড যোগ হয়ে গেল, আমাদের আর যোগ করা বাকি হচ্ছে ক্ষার। তাহলে আমরা কি করলাম? নিচেরটাতে, উপরটাতে তো আমাদের অলরেডি কাজ শেষ, নিচেরটাতে কোনো কাজ হয় নাই। তখন আমরা ক্ষারটা যখন যোগ করব, ক্ষার কি ওর সাথে বসবে না ওর সাথে বসবে? আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ক্ষারের চার্জটা হচ্ছে মাইনাস, মাইনাস কখনো মাইনাসের সাথে বসবে না, মাইনাস এটার সাথে বসবে। আপনি এটার সাথে ক্ষারটাকে বসাই দিয়ে এখানে যেটা উৎপন্ন হয়েছে এটাই এখানে উৎপন্ন হয়ে গেছে। অথবা আপনি চিন্তা করতে পারেন যে উপরে আমরা মাইনাসের সাথে বিক্রিয়া দিলাম, নিচে আমরা প্লাসের সাথে দিব, তাইলে এসে একটা দুর্বল ক্ষার উৎপন্ন করে ফেলে। আর এই দুর্বল ক্ষারটা খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হয়, যার কারণে সে দ্রবণের পিএইচ বাড়ায় না। তাহলে এটাই হচ্ছে আমার ভাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ঠিক আছে? তাহলে এই পিএইচ 8ই থাকে। এখন পিএইচের সবথেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ব্লাড, রক্ত। কেন? আমরা যখন অনেক সময় ঠোঁট কামড় দিয়ে ফেলি, আমরা যখন এমনি ঠোঁটে কামড় পড়ে যায় বা মুখে কোথাও কেটে যায়, তখন দেখবেন রক্তটা আমাদের জিহ্বাতে লাগে, এটা স্বাভাবিক। আমরা তখন একটা টক স্বাদ পাই, টক না, আমরা একটা লবণাক্ত স্বাদ পাই। তাহলে আমাদের
রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.4। 7 হচ্ছে নিরপেক্ষ আর 7.4 হচ্ছে সামান্য ক্ষারীয়। তাহলে চিন্তা করেন আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.4, কিন্তু আমরা অ্যাসিড খাই না। আমরা যখন কি খাই? আমরা সামান্য পরিমাণ এই যে লেবু খাই, আমলকি খাই, এগুলো তো অ্যাসিড, তাই না? অ্যাসিড যখন আমরা খাই তখন আমাদের রক্তের পিএইচটা কিন্তু চেঞ্জ হয় না। আবার আমরা যদি কখনো সামান্য পরিমাণ ক্ষার খেয়ে ফেলি তখনও দেখবেন আমাদের রক্তের কোনো পিএইচের কোনো চেঞ্জ হয় না। তাহলে রক্ত হচ্ছে একটা উৎকৃষ্ট বাফার। আমরা এখন দেখব বাফার দ্রবণের একটা উদাহরণ। সেটা কি লিখলাম আমরা? যে কৃষিবিজ্ঞানে বাফার। কৃষিবিজ্ঞানে বাফার বলতে আমরা যারা মানে কৃষির সাথে সরাসরি যুক্ত না, কিন্তু আমরা এমন একটা ফ্যামিলি থেকে আসছি, অনেকেরই বাবা কৃষিকাজের সাথে যুক্ত। আমরা খেয়াল করব যে আমাদের বাবারা ফসল যখন ফলান অথবা জমি যখন তৈরি করবেন ফসল ফলানোর জন্য, তখন দেখবেন জমিনে নানাভাবে নানা সময় নানা রকম সার দেয়। কেন সারগুলো দেয়? তার একটা কারণ আছে। প্রথমত আমরা জানি যে অ্যাসিড বৃষ্টি হয় অনেক সময়, আবার অনেক সময় ধরেন বিভিন্ন কারণে জমিনের পিএইচ আমরা জানি যে পিএইচের পরিমাণ যখন 3 থেকে কম হয় তখন এটা হয় সবল অ্যাসিড। তখন এটা কি হয়? সবল অ্যাসিড। আবার পিএইচের মান যখন 10 থেকে বেশি হয় তখন এটা হয় সবল ক্ষার। তাহলে এই যে সবল অ্যাসিড এবং সবল ক্ষার দুইটাই হচ্ছে উদ্ভিদ বা গাছপালার জন্য ভয়ঙ্কর, কারণ এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর এরা যখন থাকে তখন আপনি পুকুর বলেন বা কোনো শস্য ক্ষেত বলেন, সেখানে কিন্তু গাছপালা বাঁচতে পারে না। আবার এই পিএইচ 10 থেকে বেশি হওয়া মানে অনেকটা সবল ক্ষারের দিকে। তাহলে সবল ক্ষার যখন থাকে তখনও সেখানে মাছ কিংবা গাছ বাঁচতে পারে না। তো সেই কারণে জমি যখন প্রস্তুত করা হয়, জমিতে যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন এই অ্যাসিডের প্রশমিত করার জন্য, অ্যাসিডকে প্রশমিত করার জন্য বা অ্যাসিডের শক্তি কমানোর জন্য ক্ষার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্ষারীয় সার, ক্ষারীয় প্রকৃতির সার। ঠিক আছে? তাহলে যখন ক্ষারীয় প্রকৃতির সার ব্যবহার করা হয়, যেমন চুন, আপনারা অনেকে দেখে থাকবেন পুকুরে চুন ব্যবহার করে, খেতে চুন ব্যবহার করে, কলি চুন, ম্যাগনেসিয়াম। তাহলে এই ম্যাগনেসিয়াম রিলেটেড সারগুলো যখন দেওয়া হয় তখন সেই পিএইচের মানটাকে বাড়াই ফেলে। বাড়ানো মানে সেই পিএইচের মানকে 7-এর দিকে নিয়ে চলে যায়, অথবা ফসলের উপযুক্ত পিএইচ যেটা সেখানে নিয়ে যাওয়া যায় নির্দিষ্ট পরিমাণ ব্যবহারে। একই জিনিস আমরা ক্ষারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন 10-এর বেশি পিএইচ হয় তখন তাকে আমরা সবল ক্ষার বলি। আর সবল ক্ষারের উপস্থিতিতেও কোনো গাছপালা বা মাছ জন্মাতে পারে না। যে কারণে আমার কাজ হচ্ছে এই পিএইচের মানটা কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া। তখন আমরা এখানে কোন ধরনের সার ব্যবহার করব? আমরা এখানে তখন ধরেন এই টিএসপি যে সারগুলো আছে, টিএসপি আছে, তারপরে সুপার ফসফেট আছে, আমরা এই নাইট্রেট জাতীয় সারগুলো ব্যবহার করব। নাইট্রেট জাতীয় সারগুলো ব্যবহার করলে তারা অ্যাসিডের পিএইচটাকে কমিয়ে ধরেন পিএইচ 7 হইলে সব থেকে ভালো ফসল ফলার কথা। তো এটাই আসলে তারা করে। তার মানে তার পিএইচের মান 3-এর কম, তাহলে সে 7 নিয়ে যাওয়ার জন্য তার পিএইচের মানটা বাড়াইতে হবে। তখন আপনি ক্ষারীয় প্রকৃতির সার, ক্যালসিয়াম এই জিনিসগুলো আপনি দিবেন। আর যদি কি হয়, পিএইচ 10 থেকে বেশি হয় তাহলে সে হচ্ছে এখন একটা সবল ক্ষার। তাইলে এটার ক্ষারের শক্তি কমানোর জন্য আপনি নাইট্রেট জাতীয় সার দিবেন, যারা পিএইচটাকে কমিয়ে 7 বা 7-এর কাছাকাছি একটা মানে নিয়ে যাবে। এভাবে আরও বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে দেখবেন ডাইং, প্রিন্টিং বা বিভিন্ন জায়গায় দেখবেন পিএইচ ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটুকু হচ্ছে পিএইচের ক্লাস। আসসালামু আলাইকুম।